নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আজ শুরু করছি আবার। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ সত্যজিৎ। সকলকে স্বাগত জানিয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 8-এর চলে এলাম। ইংলিশ সাবজেক্টের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এ যেটা দেওয়া হয়েছে বাড়িতে পড়ার জন্য, তো সেই কাজটি নিয়ে আলোচনা চলে আসছি। প্রথম পার্টটি নিয়ে আলোচনা করব, তারপরে দ্বিতীয় পার্টটিও করব। তো একসাথে দুটো পার্টেরই সিন এবং যত গ্রামাটিক্যাল টাস্ক রয়েছে, অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সমস্ত কিন্তু সলভ কীভাবে করব এবং সিনটা পুরো ডিসকাশন এখানে আমরা জানব। তাহলে এসব শুরু করে দেখ, সময় নষ্ট না করে শুরু করা যাক। স্টার্ট করুন। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। একই রকমভাবে আগেরগুলোর মতোই রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা দেখে নেবে বইয়ে, ব্লজমস ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 8-এ। হ্যাঁ, এই বইটিতে তোমরা দেখবে লেসন 2-তে আছে দ্য ক্লাউড বলে একটি গল্প, সেই গল্প থেকে এই সিনটা নেওয়া হয়েছে। তাহলে চলে এসো, সময় নষ্ট না করে। রিফ্রেশড সতেজ হয়ে, হি লুকড অ্যারাউন্ড। গল্পটা পুরোটা পড়ে নেবে, তারপর এটা এবার ভালো করে পড়বে। সতেজ হয়ে সে চারপাশটি দেখল যে অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল। একজন বৃদ্ধ মানুষ দেওয়ালের উপর বা পাঁচিলের উপর বসেছিলেন। বাই দ্য পার্সিয়ান হুইল, সেই পার্সিয়ান হুইলের পাশেই। পার্সিয়ান হুইল কি? জল চাকা, এর মাধ্যমে জলসেচ করা হয় আর কি গ্রাম বাংলার দিকে। তো সেই জলচক্রের পাশে একটা পাঁচিল দেওয়া ছিল, পাঁচিলের উপরে একজন বয়স্ক মানুষ বসেছিলেন। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান। এখানে যার কথা বলা হচ্ছে, অর্থাৎ লেখক ছোট্টবেলায় তিনি ওই দিকে যেতে যেতে পার্সিয়ান হুইলের কাছে পৌঁছেছিলেন। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, তিনি দেখলেন যে সে বয়স্ক মানুষটির দিকে। ওয়ান্টিং টু সে সামথিং, সে যেন কিছু বলতে চাইছিল, বাট হেজিটেটেড, কিন্তু ইতস্তত করছিল। হেজিটেটেড মানে ইতস্তত করা। ফাইনালি, শেষ পর্যন্ত, হি আস্কড, সে জিজ্ঞাসা করেই ফেলল, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এই দিকে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, বয়স্ক মানুষটি সেই ছেলেটির দিকে অবাক হয়ে তাকালো, খুব কাছে গিয়ে তাকালো এবং বলল, কি বলল? সান, বাছা, when the clouds come, the earth and the sky know of their coming. মেঘেরা কখন আসে কখন যায় সে কথা তো শুধু পৃথিবী আর আকাশই জানে। বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। ছেলেটা যেন একটু বিরক্ত হয়ে বলল লোকটিকে, কিন্তু গত রাত্রে তো মেঘেরা এইদিকেই এসেছিল, এখানেই এসেছিল, কিন্তু কেউ জানে না তা। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি আবার বললেন, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। এই সময়টাই যথেষ্ট নয় মেঘেদের আসার পক্ষে, অর্থাৎ তখনও হয়তো বর্ষা সেভাবে আসেনি, সেটা বলতে চাইলেন। আর কি বললেন? আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, একদা আমি এক জায়গায় বাস করতাম, হোয়ার ইট হ্যাডন্ট রেইন ফর 10 years। দেখো, হ্যাড নটের সংক্ষিপ্ত রূপ হ্যাডন্ট। হোয়ার ইট হ্যাডন্ট রেইন ফর 10 years, এমন জায়গায় বসবাস করতাম যেখানে প্রায় 10 বছর কোনো বৃষ্টিপাতই হয়নি। মরুভূমির দিকে এরকম হয়। ছেলেটি শুনে বলল, 10 years, 10 বছর? হি ওয়াজ ওপেন মাউথ, সে তো হাঁ করে চেয়ে রইল। মানে তার কাছে এটা অবাস্তব বলে মনে হলো। 10 বছর কি কোথাও বৃষ্টি না হয়ে থাকতে পারে? হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, ছেলেটি কিছুক্ষণ তার কাছে বসে গল্প শুনতে লাগলো। সাডেনলি, হঠাৎ করে, হি রিয়েলাইজড, সে বুঝতে পেরেছিল, হাউ লেট ইট ওয়াজ, অনেক দেরি হয়ে গেছে, কতই না দেরি হয়ে গেছে, সে বুঝে গেছে। হি ওয়াকিং ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট, সে মাইলের পর মাইল হেঁটে সেই রৌদ্রের মধ্যে এবং ধুলোর মধ্যে দিয়ে হেঁটে গিয়েছিল সেখানে, আবার ফিরে আসবে বাড়ি। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, আবার সে সেই একই পথ ধরে মাইলের পর মাইল হেঁটে
একই ধুলোমাখা পথে ফিরে আসতে লাগলো। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যে রাস্তাটি সে ওখানে যেতে ব্যবহার করেছিল, একই রাস্তা ধরে সে বাড়ি এলো। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, সূর্য তখনও দারুণভাবে উত্তপ্ত, অর্থাৎ দারুণ রোদ তখন। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে সেই মাটির বাড়িতে ফিরল, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার, সে বাতাসে ঠান্ডা অনুভব করলো। নিপ মানে বাইটিং, চিল বা হঠাৎ ঠান্ডা আর কি, খুব ঠান্ডা অনুভব করলো, অর্থাৎ সেদিকে হয়তো বৃষ্টি হয়েছে নিশ্চয়ই। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, মাটির পায়ের নিচে মাটি দেখলো সে ভিজে, সিক্ত হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টি অলরেডি সেদিকে হয়ে গেছে। তাহলে আমরা সিনটা পড়ে নিলাম। এখন এটা আরেকবার দরকার পড়লে রিওয়াইন্ড করে ভিডিওটা শুনে নেবে। শুনে নেওয়ার পর এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 1-এ। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে? রাইট টি ফর ট্রু সেন্টেন্সেস অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস, অর্থাৎ ট্রু হলে টি লিখব, সত্য বাক্যটি যদি সত্য হয় পড়ে মনে হয় তাহলে টি লিখব, এবং ফলস বা মিথ্যা হলে এফ লিখব। কোট সাপোর্টিং ফ্রেজেস অর সেন্টেন্সেস ফর ইউর আনসার্স। এর সঙ্গে কি করতে হবে তোমাকে? তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, তাই তোমাদের কি করতে হবে না, তুমি যে উত্তরটি লিখলে কার পরিপ্রেক্ষিতে লিখলে, কোন বাক্যটি এই সিনের মধ্যে থেকে পড়ার পর কোন বাক্যটি পড়ে তোমার মনে হলো যে এই বাক্যটি সত্যি না মিথ্যা, ট্রু না ফলস, সেইটি তোমাকে তুলে এনে এখানে লিখতে হবে। দ্যাট ইজ দ্য টাস্ক। দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, বালকটি বসেছিল পার্সিয়ান হুইলের ধারে, পাঁচিলের উপরে। বালকটি কি আদৌ বসেছিল? আমরা গল্পে কি পড়লাম? বালকটি মোটেও বসেছিল না। কে বসছিল? অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। ওকে, তাহলে এটা অবশ্যই কী হবে? ফলস, কারণ স্টেটমেন্টটি মিথ্যা, তাই আমি লিখবো ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো? সাপোর্টিং ফ্রেজ অর সেন্টেন্স না, অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, দ্যাট ইজ দ্য সাপোর্টিং স্টেটমেন্ট অর সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটিকে সমর্থন করছে, ইনফরমেশনটিকে। নাম্বার 2, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার দেয়ার লাস্ট নাইট, বালকটির মতে সকলেই জানতো যে মেঘ সেখানে রাত্রে এসেছিল, গত রাত্রে সেখানে মেঘ এসেছিল, এটা সবাই জানতো। এটা কি সত্যি? এটা কিন্তু মিথ্যা। কেন না, ও এখানে কি বলেছে, ও কি বলেছে? বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। দেখো এটাতে যা মনে হচ্ছে, এতে কি বলছে যে মেঘ রাত্রে এসেছিল এখানে, কিন্তু কেউ তার খবর রাখেনি, কেউ জানতো না। এখানে কোনো কোশ্চেন মার্কও নেই, নেগেটিভও কিছু নেই। সুতরাং আমরা জানছি ছেলেটি স্বীকার করে নিচ্ছে যে মেঘ এসেছিল, ছেলেটি নিজে হয়তো জানতো কিন্তু বাকি কিন্তু কেউ জানতো না। তাহলে আমরা লিখবো এই বাক্যটিকেই সাপোর্টিং সেন্টেন্স হিসেবে, বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। ঠিক আছে, হয়ে গেল। এটা ফলস হবে। যদি এটা কোশ্চেন মার্ক থাকতো তাহলে ট্রু লিখতে পারতাম, তার মনে সন্দেহ ছিল, এখানে কোনো সন্দেহ নেই, নিজেই বলছে। নাম্বার 3, the boy went back using the same dirt track that he had taken to come to the Persian Hill. বালকটি ফিরে গেছিল একই পথ ধরে, যে পথ দিয়ে, সেই ধুলোমাখা পথ দিয়ে, যে পথ দিয়ে সে পার্সিয়ান হিলের কাছে এসেছিল। এটা ট্রু, সত্যি কথা, কারণ he walked for miles in the sun and the dust, তারপরে কী রয়েছে? he went back the same dirt track he had taken to come there। তাহলে এই হি থেকে কাম দেয়ার পর্যন্ত হচ্ছে আমার সাপোর্টিং সেন্টেন্স। he went back by the same dirt track he had taken to come there। হয়ে গেল অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। 2, fill in the blanks with suitable words from the last 5 list given below. One extra word is given. নিচেতে দেওয়া ওয়ার্ড লিস্ট থেকে 3টে ওয়ার্ড দেওয়া আছে, থার্মোস, টুগেদার, অ্যাংজাস। এই 3টে ওয়ার্ড থেকে বেছে নিয়ে আমরা সঠিক দুটো ওয়ার্ডকে এই দুটো শূন্যস্থানে বসাবো। তাহলে দেখা যাক। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন
গত গ্রীষ্মের ছুটিতে আই ওয়েন্ট টু এ ট্রেকিং উইথ মাই পেরেন্টস। আমি একটা ট্রেকিংয়ে গিয়েছিলাম আমার বাবা মায়ের সাথে, অর্থাৎ উঁচু পাহাড়ে ওঠাকে বলা হয় ট্রেকিং। অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড। রাস্তায় দারুণভাবে তুষারপাত শুরু হয়েছিল। উই স্পেন্ড সাম অ্যাংজাস মোমেন্টস। তাহলে কীরকম মোমেন্ট আমরা পার করেছিলাম? হঠাৎ তুষারপাত, নিশ্চয়ই মোমেন্টটা সবসময় যে এনজয়েবল হবে তা নয়। তাহলে এখানে যে শব্দগুলো তার মধ্যে আমরা নেব অ্যাংজাস, অর্থাৎ চিন্তার সময়। মনে চিন্তা ধরেছিল কী হবে কী হবে, যাওয়া বন্ধ হয়ে যাবে কিনা বা কোনো বিপদ ঘটবে কিনা। আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে আমরা আশ্রয় নিয়েছিলাম, যে মোমেন্টটা ছিল অ্যাংজাস, উদ্বিগ্নতার সময়। আওয়ার গাইড অফার্ড আস হট কফি ফ্রম হিজ থার্মস ফ্লাস্ক। আমাদের যে গাইড ছিল সাথে, যে পথ দেখে নিয়ে যাচ্ছিল, সে ট্রেকিংয়ের সময় গাইড লাগে, সেই গাইড আমাদের পথ দেখে নিয়ে যাওয়ার সময় তার থার্মস থেকে সে গরম কফি অফার করেছিল। তাহলে যে গরম পাত্রের মধ্যে কফিটা রাখা হয় তাকে বলা হয় থার্মস ফ্লাস্ক, সেখানে এটা হবে থার্মস। তাহলে এখানে টুগেদারটা অপ্রয়োজনীয়, এই দুটো আমরা কাজে লেগে যাবে। ওকে, নাম্বার 3, অ্যাক্টিভিটি 3, ইমাজিন ইয়োরসেলফ। তুমি কল্পনা করো ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। ধরো তুমি কোনো এক্সপ্রেস ট্রেনে জার্নি করছো। ইট ইজ মিড নাইট, সময়টা মধ্যরাত্রি। ওয়ান অফ ইয়োর কো প্যাসেঞ্জার্স হু ইজ ট্রাভেলিং অ্যালোন সাডেনলি হ্যাজ গট হাই ফিভার। হঠাৎ তার দারুণ জ্বর এসে গেল। সে তোমার সঙ্গে হয়তো ছিল না, কিন্তু তোমার কামরাতেই সে কো প্যাসেঞ্জার হিসেবে যাচ্ছে, কিন্তু তার আর কোনো সাথী সঙ্গে ছিল না, একাই যাচ্ছিল। নাও রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। এখন তুমি 80 শব্দের ভিতরে লেখো অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট। তোমার কর্তব্য হিসেবে তোমার কী করা উচিত এই সময়, সে সম্পর্কে তুমি একটা চিন্তিত মনোভাব ব্যক্ত করো। ওয়ান্স আই ওয়াজ ট্রাভেলিং ইন হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস টু যশবন্তপুর। একদা আমি হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে করে চড়ে আমি যশবন্তপুর যাচ্ছিলাম। ডিউরিং মিড নাইট, মধ্যরাত্রিকালীন সময়, আই স এ কো প্যাসেঞ্জার, আমি আমার এক সহযাত্রীকে দেখেছিলাম, হ্যাড গটেন হাই ফিভার, যার খুব জ্বর আসছিল। অ্যাজ হি ওয়াজ অ্যালোন, যেহেতু তিনি একাকী ছিলেন, আই অফার্ড হিম সাম মেডিসিন, আমি তাকে তাৎক্ষণিক রিলিফের জন্য আমার কাছে থাকা কিছু ওষুধ দিলাম। সবাদের কাছে হয়তো প্যারাসিটামল থাকে বা ক্যালপল থাকে, সেটা তাকে দিলাম যাতে তার রোগটা বেড়ে না যায়। অলসো কল ডক্টর অ্যাট দ্য নেক্সট স্টেশন, পরবর্তী স্টেশনে যাতে ডক্টর আসে তাই ইমার্জেন্সি হেল্পলাইনে আমি ফোন করে দিলাম। দ্য ডক্টর কেম অ্যান্ড চেকড দ্য পেশেন্ট, ডাক্তার ঠিকমতো এলেন এবং পেশেন্টকে চেক করলেন। অ্যান্ড গিভেন হিম সাম মেডিসিন। দূরপাল্লার ট্রেনে এই ব্যবস্থাটা কিন্তু থাকে, আমরা অনেকেই জানি না, হেল্পলাইনে ফোন করলে ডাক্তার আসে। বোথ দ্য ডক্টর অ্যান্ড দ্য প্যাসেঞ্জার থ্যাঙ্কড মি ফর দিস ওয়ার্ক। তাহলে ডাক্তারবাবু এসে কী করলেন, পেশেন্টকে চেক করলেন এবং তাকে কিছু আবার ওষুধ দিলেন, এবং ডাক্তারবাবু এবং ওই পেশেন্ট অর্থাৎ ওই প্যাসেঞ্জার কো প্যাসেঞ্জার আমাকে দুজনেই ধন্যবাদ দিলেন আমার এই কাজের জন্য। আমি শুনেও খুব খুশি হলাম। তাহলে তোমরা এটা একটা আমি আমার মতো করে লিখলাম, তোমরা তোমাদের মতো করে কিছুটা বাড়াতে পারো, 80 শব্দের মধ্যে লিখতে হবে। ওকে, এবার চলে আসি পার্ট 2 অংশটাই। আচ্ছা, মাঝে তবু একটা কথা বলে নিই, তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে এই কথাটা না বললেই নয় যে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। আর ভিডিওটি ওয়াচ করে লাইক করতে ভুলো না। চলে আসি পরবর্তী অংশে। অ্যাক্টিভিটি 1, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সগুলোকে আবার তোমাকে পুনরায় লিখতে বলছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হচ্ছে। উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। এটা কিসে আছে না, এটা আছে ফিউচার ইনডেফিনাইটে। উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তাহলে এটা ফিউচার ইনডেফিনাইটটাকে আমি ফিউচার কন্টিনিউয়াস করবো। তোমরা কনজুগেশন শিখে থাকলে অবশ্যই এটা পারবে। উই শ্যাল বি ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। উই শ্যাল বি ওয়াচিং, তাহলে স্যালের পরে বি যোগ হচ্ছে এবং ওয়াচ এই মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে। দিস ইজ দ্য রুল অফ কনস্ট্রাক্টিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা ফলো করে আমাকে বাকিগুলো করতে হবে।
দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। স্টুডেন্টরা চিৎকার করতে লাগবে, চিৎকার করতে থাকবে যখন শিক্ষক মশাই আসেন। সাধারণত ক্লাসে এটাই হয়, যদি এটা উচিত নয়, কিন্তু এটা সবাই করে, বদমাইশি করে অনেক ক্লাসে এটা হয়। দ্য স্টুডেন্টস উইল বি শাউটিং, তাহলে আমি কী করবো আগেটার মতোই, এখানে উইলের পরে বি আনবো, শাউটের সঙ্গে আইএনজি। উইল বি শাউটিং হোয়েন দ্য টিচার উইল কাম। যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস করছি, এটাকে কিন্তু তুমি ফিউচার ইনডিফিনিট করতে পারো। Number 2, the girls will dance on the stage in the evening. মেয়েরা কি করছে না স্টেজে নাচ করবে সন্ধ্যাবেলার সময়, কোনো অনুষ্ঠান আছে। দ্য গার্লস উইল বি ড্যান্সিং অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং, তাহলে সন্ধ্যাকালে তারা নৃত্য প্রদর্শনী করবে, উইল বি ড্যান্সিং। নেক্সট, মাদার উইল কুক ইন হার অফিস, মা অফিসে, মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস, মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস, তাহলে মাদার উইল বি ওয়ার্কিং ইন হার অফিস, মা অফিসে গিয়ে কাজ করবেন, অফিসে গিয়ে তো রান্না করবে না, কাজ করবে, উইল বি ওয়ার্কিং ইন হার অফিস। অ্যাক্টিভিটি 2, রাইট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। অ্যান্টোনিমস মানে কি বলো তো, তোমাদের বলার আশা করি প্রয়োজন লাগে না। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তাহলে আন্ডারলাইন শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে তোমাকে সেন্টেন্সগুলোকে পুনরায় লিখতে হবে। আমি এগুলো আগেই লিখে ফেলেছি, মানে এই জন্য যাতে ভিডিওটা ছোট হয়, তোমাদের ডাটা কনজামশন কম হয় এবং তারা ভিডিওটা তোমরা দেখতে পারো অল্প সময়ের মধ্যে। সাম ক্লোথস ওয়্যার, তাহলে কী হবে, সাম ক্লোথস ওয়্যার ড্যাম্প হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড, কিছু জামা কাপড় ভিজে ছিল যখন আমি বাড়ির পিছন দিকে গেছিলাম। সাম ক্লোথস ওয়্যার ড্রাই, তাহলে ড্যাম্পের অ্যান্টোনিম কি, ড্রাই, ক্লোথস ওয়্যার ড্রাই হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড। দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি, আম গাছের পাতাগুলিকে দেখে খুব নোংরা ময়লা লাগছিল, অ্যান্টোনিম কী হবে, ডার্টি। দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন, পরিষ্কার মনে হচ্ছিল, তাহলে ডার্টির অপোজিট হচ্ছে ক্লিন। দ্য চিলড্রেন ওয়ার হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার, দ্য চিলড্রেন ওয়ার স্যাড, হ্যাপির অপোজিট হচ্ছে স্যাড, টু সি দ্য স্ট্রেঞ্জার। কমপ্লিট। নাম্বার 3, অ্যাক্টিভিটি নাম্বার 3, অ্যাড সুটেবল সাফিক্স অর প্রেফিক্স। সাফিক্স প্রেফিক্স নিশ্চয়ই জানো, যেগুলো পূর্বে বসে তাকে বলে প্রেফিক্স, আর মূল শব্দের যেগুলো পরে বসে তাকে বলা হয় সাফিক্স। প্রিফিক্স, প্রি মিনস বিফোর, এটা মনে রাখবে তাহলে ভুল হবে না। টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। তাহলে লিস্টে দেওয়া শব্দ আছে দুটো, ফ্যাশন আর পসিবল। ফ্যাশন, পসিবল। ফ্যাশন মানে হচ্ছে আধুনিক যে চালচলন তাকে বলা হয় ফ্যাশন, আর পসিবল হচ্ছে সম্ভাবনা। তাহলে তানিমা বাইজ এ ফ্যাশনেবল ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট, তানিমা একটা সুপার মার্কেট থেকে ফ্যাশনেবল ব্যাগ কিনেছে, ফ্যাশনের সঙ্গে এবলটা যোগ হচ্ছে, দিস ইজ কল্ড সাফিক্স, সব মূল শব্দের পরে যোগ হয়েছে ফ্যাশনেবল। ইট ওয়াজ ইম্পসিবল টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার, এটা খুবই অসম্ভব ব্যাপার যে শিকারি একটা হরিণকে ধরে ফেলতে পারে, কারণ হরিণ এত জোরে দৌড়ায়। তাহলে পসিবলের সঙ্গে আমি ইম যোগ করেছি, দিস ইজ কল্ড প্রিফিক্স। তাহলে একটা প্রিফিক্স আর একটা সাফিক্স হয়ে গেল। তাহলে আমাদের অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট হয়ে গেল। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো করে পড়াশোনা করো, আবার পরবর্তী ভিডিও আমি বানালে তার নোটিফিকেশান পেয়ে যাবে। খুব শীঘ্রই আসছি নতুন টাস্কগুলো নিয়ে, নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো লার্নিং উইথ সত্যজিৎ চ্যানেল। অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।